দাম দিয়াছি মায়ের অশ্রু বনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। পড়ছি মিলা মাহফুজার গল্প পরাবর্তন। বেলেম টাওয়ারে আজ তেমন দর্শনার্থী নেই। সাপ্তাহিক কাজের দিনগুলোতে এমনই ফাঁকা থাকে। তবে লিসবনে আসা পর্যটকদের কাছে 16 শতকের এই টাওয়ারটা বেশ জনপ্রিয়। বছরে কয়েক লাখ লোক এটা দেখতে আসে। ট্যাঙ্কস নদীর ধারে রিজু কাঠামোর টাওয়ারটা রাফায়েলকেও বেশ টানে। তবে মাঝে মাঝে সে দোটানায় পড়ে যায়, টাওয়ারটা নাকি নদীটা তাকে টানে বেশি। নদীর মতো তরলতা তার মাঝে আছে, যা তার খুব অপছন্দ। খুব চেষ্টা করে ঝেড়ে ফেলতে, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারে না। রবিন নামের ছেলেটাকে যেমন সে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না চেষ্টা করেও। রোগা পাতলা বড় বড় চোখের ছেলেটাকে কালই প্রথম দেখেছে স্ট্রিট ফুডের দোকানে, নীরবে কাজ করছিল আনাড়ি হাতে। রাফায়েল ধারণা করেছে ছেলেটা বাংলাদেশি। লিসবনে ইদানিং বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেশ বেড়েছে। বাংলা পাড়া মার্থিন মনিজে গিয়েছে দু একবার, সেজন্য বাঙালিদের ভালোই চিনতে পারে। ছেলেটার চোখ দুটোই টেনেছিল তাকে, যেন কান্না থমকে আছে। ছেলেটা সদ্য বাংলাদেশ থেকে এসেছে কিনা জানার কৌতূহল ছিল প্রচুর, তবে আগ বাড়িয়ে কথা বলতে যায়নি। নতুন আসা অভিবাসীদের নিয়ে অনেক সমস্যা, প্রশ্রয় পেলে ঘাড়ে চেপে বসার চেষ্টা করে। জুনের শুরুতে দিনের বেলায় তাপ প্রবাহ চলছে লিসবনে। শহরবাসীর পরনে এখন হালকা পাতলা কাপড়, হাতে পানির বোতল, বিচগুলোতে দারুণ ভিড়। সন্ধ্যের পরে ঠান্ডা হয়ে পড়বে বাতাস, মানুষ নেমে পড়বে আড্ডা দিতে, ঘুরতে, খেতে, মাতাল হতে। স্ট্রিট ফুডের দোকানগুলো জমজমাট হয়ে উঠবে বেচা কেনা আর মানুষের কোলাহলে। রাফায়েল ঠিক করলো আজ আবার যাবে ওদিকে। ছেলেটাকে সে মন থেকে তাড়াতেই পারছে না। যতই প্রতিজ্ঞা করুক, আগেও সে পারেনি, এখনো সে পারবে না। ও জড়িয়ে পড়বেই। ছেলেটার চোখের কান্নাটা চোখেই আটকে দিতে, এবং সে আমিনকে ফোন করে বসল। সন্ধ্যায় রোসিও স্কোয়ারে আসতে বলল। আমিন জানালো আসবে। সকাল 9টার দিকে দোকান খুলেছে আমিন। ঘন্টা দেড়েক বেশ ব্যস্ততা গেছে ক্রেতা সামলাতে। তার পাইকারি বিক্রি ভালো চলে, প্রায় 12 বছর হয়ে গেল এদেশে। প্রথম দিকে ভাবতো ইউরোপের অন্য কোনো দেশে চলে যাবে, কিন্তু এখন এখানে শিকড় গেড়ে গেছে যেন। শুরু করেছিল কৃষি শ্রমিক হিসেবে, কিছু টাকা পয়সা জমিয়ে নিজেই ব্যবসা শুরু করেছে। এখানে ব্যবসা শুরু করতে কোনো ঝামেলা পোহাতে হয় না। প্রথমে খুচরা বিক্রি দিয়ে শুরু করে 5 বছরে সে বেশ বড় সড়ো পাইকারি ব্যবসায়ী। সকালের ব্যস্ততা কমে গেলে এক মগ কফি নিয়ে বসলো আমিন। কফিতে চুমুক দিয়ে সামনের মসৃণ প্রশস্ত জনশূন্য পথের দিকে তাকিয়ে থাকতে থাকতে আজ আবার মনে পড়ল এই রকম একটা জীবন হবে, এটা ভাববার সাহসও তার একদিন ছিল না। সেই একটা প্রাইমারি স্কুল পর্যন্ত না থাকা গ্রামে যার জন্ম, স্কুলে যেতে 2 কিলোমিটার হাঁটতে হতো তাকে। ওভাবেই স্কুল করে এসএসসি পাস, বাসে করে জেলা শহরের কলেজে পড়া, বিএ পাশ করে বেকার জীবন, পরিবারের দারিদ্র্য দূর করতে বিদেশ পাড়ি।
দালালের খপ্পরে পড়ে অসহনীয় বন্দি জীবন, শারীরিক নিপীড়ন কি না সহ্য করতে হয়েছিল তাকে। ঠক্কর খেতে খেতে অবশেষে লিসবনের সমুদ্র তীরে পা রাখা। তার ভাগ্য তখন থেকে প্রসন্ন হতে শুরু করেছিল। অচেনা প্রবাসে মিলেছিল সাহায্যের হাত, দ্রুত কাজ পেয়ে গিয়েছিল। তবে লিসবন শহর থেকে দূরে চলে যেতে হয়েছিল। চমৎকার শহরটাকে ততদিনে তার ভালো লেগে গিয়েছিল। লিসবনেই ফিরে আসার জন্যে চান প্রাণ দিয়ে খেটেছিল এবং সে ফিরে এসেছে। কিন্তু লিসার সাথে সম্পর্কটা তেতো হতে হতে শেষ হয়ে গেছে। লিসার প্রতি আমিন এখনো কৃতজ্ঞ। সে হাতটা না ধরলে হয়তো এত সহজ হতো না এ জীবন পাওয়া। লিসা তার পর্যটন ব্যবসায় বেশ সফল। তার আরো সাফল্য কামনা করে আমিন অন্তর থেকে। আমিন কফিতে শেষ চুমুকটা দিতে দিতে আপন মনেই হাসলো একটু। লিসার শূন্যতা এবার পূরণ হতে চলেছে। বেনেদিতা নামে চমৎকার একটি পর্তুগিজ মেয়ে আমিনের প্রতি আগ্রহ দেখাচ্ছে। বেনেদিতা দেখতে চমৎকার, তবে ওর মধ্যে আরো চমৎকার বিষয়টি হলো কৌতুক বোধ। বয়সের পার্থক্যটা একটু বেশি হচ্ছে, তবে আমিনের মনে হয় ভালো সমঝোতাই দাম্পত্য জীবনে বেশি দরকার। আজ বিকেলে বেনেদিতা কাজে ব্যস্ত থাকবে, নয়তো ওকে নিয়ে মন্টে দে লার্গোতে ডিনারে যাওয়ার প্ল্যান করেছিল সে। কফি মগটা ধুয়ে নিজের জায়গায় ফিরে এলো। দোকানের সাহায্যকারী আরিফ মালপত্র গুছিয়ে রাখছে। ছেলেটা পরিশ্রমী, বেশি দিন হয়নি এখানে এসেছে। এজেন্সির মাধ্যমে ওকে কাজে নিয়েছে। বলেছে প্রায় 3 বছর চেষ্টার পর সে সফল হয়েছে। এখন নিশ্চিত জীবন। প্রবাস জীবনের সমস্যাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ছোট্ট করে এও বলেছে যার সাথে রুম শেয়ার করে সে বেশ কষ্ট দেয়। এ অবশ্য নিত্যদিনের প্রায় সবার কাহিনী। শহরের ঘর ভাড়া এতই বেশি যে কোনো প্রবাসীর পক্ষে প্রথমে বাসা থেকে দূরে থাকা একটা রুম একা এফোর্ড করা সম্ভব না। শেয়ার্ড রুমে থাকতেই হয়। রুমমেট সুবিধার না হলে কষ্ট হয়। শেয়ার্ড রুম পাওয়াও সহজ না। আরিফকে বলেনি, তবে সে খোঁজ নিচ্ছে ভালো একজন রুমমেটের। ল্যাপটপ অন করা, স্ক্রিনে আজকের বেচা কেনার হিসেব শো করছে। দেখে তৃপ্তির ঢেকুর তোলার কথা, কিন্তু কদিন থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। সন্ধ্যায় রোশিও স্কোয়ারে যাবে। আজ অবশ্য ভেবেছিল একটা গাড়ি নিয়ে পাহাড়ের দিকে যাবে ঘুরতে। ঘন্টা 3 কাটিয়ে আসবে। যেতে যেতে পথের কোনো চায়ের দোকানে বয়স্ক মানুষদের আড্ডার একপাশে বসে থাকবে চা হাতে কিছুক্ষণ। পর্তুগিজ ভাষা কিছুটা বুঝলেও মিরান্ডিজ বা লিওনিজ এসব কিছুই বোঝে না। তবে বডি ল্যাঙ্গুয়েজ বধির মানুষকেও কিছু বুঝিয়ে দেয়। আর না বুঝলেই বাকি, মানুষগুলোর হাসি আনন্দ তাকে বেশ চনমনে করে তোলে। কিন্তু রাফায়েল কেন ডাকলো? রোশিও স্কোয়ারে রুহুলরা থাকবে। বেনেদিতার সাথে সম্পর্ক হওয়ার আগে আমিন ওদের সাথে আড্ডা দিয়ে শুক্রবারের সন্ধ্যাটা কাটাতো। কিন্তু গত কয়েক মাস কয়েকজন একসাথে হওয়া মাত্রই শুরু হয় দেশের রাজনীতি নিয়ে তর্কাতর্কি। বিতর্কের প্রধান বিষয় ইন্টারিম সরকার আরো কিছুদিন থাকবে নাকি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করা হবে। দেশে ঘটা নানা ঘটনার আলোচনায়ও উত্তেজনা বাড়ে। শান্ত শহর লিসবনের বাতাসে বাঙালির ক্রুদ্ধ চিৎকার বিরক্তি উৎপাদন করে। আমিন জানে এখানে চেঁচিয়ে কিছু লাভ হবে না। দেশের পরিস্থিতি সত্যি খুব খারাপ। জননিরাপত্তা নেই। মব কালচার আক্রান্ত যুব সম্প্রদায় কি করছে তা হয়তো তারা নিজেরাও জানে না। আমিন বুঝতে পারছে না সব ভেঙে গুড়িয়ে দিয়েও কি কোনো ইতিহাস মুছে ফেলতে পেরেছে কেউ কখনো? আর কেনই বা এই চেষ্টা? ছেড়ে আসা দেশ নিয়ে সে তেমন ভাবতো না কিছুদিন আগেও। আসলে ওদেশে ফিরে যাওয়ার কোনো কারণ আর নেই তার। বাবা মা দুজনে অল্প দিনের ব্যবধানে মারা যাওয়ার আগে এখানে পায়ের তলায় মাটি শক্ত করতে পারেনি। অল্প রোজগার থেকে তাদের জন্য সামান্যই অর্থ পাঠিয়েছিল কয়েকবার। বাবা মায়ের জন্য কিছু করতে না পারার দুঃখ তাকে পোড়ায় সবসময়। চাচা মামা জাতীয় আত্মীয়রা দেশে যেতে ডাকে মাঝে মাঝে, কিন্তু আমিন তেমন উৎসাহ পায় না। আবার খুব নির্জন কোনো রাতে ফেলে আসা সেই নিভৃত গ্রামটা
দেখার জন্যে মন ব্যাকুল হয়, ভাবে একবার গিয়ে দেখে আসবে বাঁশের সাঁকো পেরোনো সেই গ্রামের কোনো উন্নতি হয়েছে কিনা। 24 আগস্টের আগে দেশে নানা উন্নয়নের খবর শোনা যেত। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর উন্নয়নের চাকা থেমে গেছে এমনটাই শোনা যাচ্ছে। খুব অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ, যার প্রভাব তাদের প্রবাস জীবনেও পড়েছে। প্রবাসীরা এখন মোটা দাগে 2 ভাগে ভাগ হয়ে গেছে। হয়তো তারা আর কখনো দেশে ফিরে যাবে না, তবু দেশের ভালো মন্দে মনটা শেষ পর্যন্ত উতল হয়ই। এসব উথাল পাথাল ভাবনার মধ্যে রাফায়েল এসে ঢুকল। আমিন বলল, আরে তুমি চলে এলে যে, খুব জরুরি কিছু কি? রাফায়েল বলল, এলাম, কিছু কেনাকাটা আছে। সন্ধ্যের প্রোগ্রামটা ঠিক আছে? রাফায়েল আমিনের দোকানের নিয়মিত খদ্দের, দামি ক্রেতা, হাসি খুশি মানুষ, কথায় রস আছে, বেশ লম্বা, গায়ের রং হালকা বাদামি, লম্বাটে মুখ, চিবুকে দৃঢ়তা দৃশ্যমান। পর্তুগালে এমন পুরুষ মেয়েদের কাছে খুবই কাঙ্ক্ষিত, তবু কেন যেন সে বিয়ে করেনি। বয়স হয়েছে, আমিনের অনুমান 50 পার করেছে, তার নিজেরও প্রায় 45। সেই হিসেবে আন্দাজ করা। কোনো মানুষকে তো আর বয়স জিজ্ঞেস করা যায় না কোনো কারণ ছাড়া। রাফায়েল একাই বেশ কটা ব্যবসা প্রতিষ্ঠান চালায়। তার নাকি একটা কৃষি খামার আছে। বাঙালি কমিউনিটির সাথে রাফায়েল বেশ ঘনিষ্ঠ। প্রবাসীদের সাহায্য করার সুনাম আছে তার, বিশেষ করে বাঙালিদের। তার প্রতিষ্ঠানে বাঙালিদের কাজ পাওয়া সহজ। এমনিতে এভারেজ পর্তুগিজই প্রবাসীদের প্রতি বেশ সহানুভূতিশীল। দোকানে খদ্দের না থাকলে রাফায়েল বিল মেটাতে মেটাতে খানিক গল্প করে আমিনের সাথে। আমিনকে বেশ পছন্দ করে বলেই মনে হয়। বেশ দূর থেকে কেনাকাটা করতে আসে। এদিকেও এখন এমন হোলসেলের দোকান হয়েছে বেশ কটা, তবু এখানেই আসে। এটা আমিনের ভালো লাগে। একটু খাতিরও করে সে রাফায়েলকে। রাফায়েল আমিনের দিকে একটা শুকনো হাসি পাঠিয়ে পার্স থেকে কেনাকাটার লিস্টটা বের করে ওর হাতে দিয়ে চেয়ার টেনে বসে পড়ল। তাকে ক্লান্ত দেখাচ্ছিল। আমিন 1 কাপ কফি অফার করল। রাফায়েল না করল না। আমিন লিস্টের জিনিসগুলো গুছিয়ে দেওয়ার জন্য আরিফকে দিল। বড় লিস্ট, সময় লাগবে। আমিন নিজেও আরিফকে কিছুটা সাহায্য করলো। বাকিটা ছেড়ে দিয়ে ফিরে এলো নিজের জায়গায়। রাফায়েলের কফি খাওয়া শেষ। খালি মগ হাতে সে পা দোলাচ্ছে অন্যমনস্ক ভাবে। কিছু নিয়ে চিন্তিত বোঝা যাচ্ছে। আমিন কোনো সমস্যা কিনা জিজ্ঞেস করতে গিয়ে সামলে নিল নিজেকে। অন্যের ব্যাপারে অহেতুক কৌতূহল দেখানো খুব বাজে অভ্যেস। সে চেষ্টা করে নিজেকে নিবৃত্ত করতে শিখেছে, তবে বাঙালি বলেই রক্তে রয়ে গেছে হয়তো। হঠাৎ হঠাৎ বেরিয়ে আসে। সে নিজের মনে সরি হয়ে হিসেবে মন দেবার আগে রাফায়েলকে বলল, তোমাকে কি আরেকটা কফি দেব? না, আর কফি নেব না, যাচ্ছি এখন। রাফায়েল চলে গেলে আমিন একটু ভাবল, রাফায়েল কি জন্যে রোশিও স্কোয়ার যেতে বলল? এখানে আসলো অথচ কিছু বলল না। বিকেলের দিকে দোকান ক্রেতা শূন্য হয়ে থাকলো। আরিফকে দোকান বন্ধ করার দায়িত্ব দিয়ে আমিন মেট্রো ধরল। রোশিও স্কোয়ারে শুক্রবারের সন্ধে একেবারে গমগম করছে। জাকির সাব্বিরদের দলটা ক্রমশ বড় হচ্ছে। একটু পরে 5 জনের দলটা অগাস্টা রোডের দিকে হারিয়ে গেলে রাফায়েলের দেখা পেল আমিন। একটু হন্তদন্ত ভাব, একটু শুকনো হাসলো আমিনকে পেয়ে। আমিন কিছু বলার আগে রাফায়েল বলল, কিছু মনে করো না, আমি খুব ক্ষুধার্ত, খেতে খেতে কথা বলতে পারি আমরা। আমিনের না করার কিছু নেই, তারও রাতের খাবার খেতে হবে। শুধু মনে একটু চিন্তা খেলে গেল, রাফায়েল কি ধরনের খাবার খায় তা সে জানে না। পর্তুগিজরা শুয়োরের মাংস খায়। অভ্যাসগত কারণে হয়তো শুয়োরের মাংস টেবিলে থাকলে কেমন অস্বস্তি লাগে আমিনের। যা হোক, এখন না করা সম্ভব না। সে নিজের পছন্দের খাবার নেবে। খেতে বসে রাফায়েল অর্ডার দিল স্প্যাটাডা নামে গরুর মাংসের গ্রিলড একটা পদ, সাথে কিছু আলু আর স্পাউট। আনিস নিজে নিল সামুদ্রিক মাছের ফ্রাই, সাথে সেদ্ধ ব্রোকলি আর মোকেকা নামের নারকেল দুধ দিয়ে রান্না করা ফিশ স্টু।
আনিস অনেক বাঙালির মতো বাঙালি খাবার খোঁজে না, মাঝে সাঝে বিরিয়ানি খায় অবশ্য, সে ওই বছরে 2-3 বার। সে এদেশের খাবারই অভ্যস্ত হতে চেষ্টা করেছে প্রথম থেকেই, যাতে করে হোম সিকনেস না হয়। খাবার আসার আগের সময়টুকু ওরা আবহাওয়া নিয়ে কথা বলল। আনিস ধৈর্য নিয়ে অপেক্ষা করলো। ব্যাপার যাই হোক, রাফায়েল কিছু সংকোচে আছে শেয়ার করতে, তবে তাকে যতটুকু চেনে শেষ পর্যন্ত সংকোচ কাটিয়ে উঠবে বলেই মনে করে সে। নিঃশব্দে কিছুটা খাবার খেয়ে ওয়াইনে চুমুক দিয়ে রাফায়েল বলল, সম্প্রতি তোমাদের দেশে যা ঘটেছে তার খবর কি তুমি রাখো? নিশ্চয়ই রাখি, চমকে গেছে আমিন। ঠিক এই বিষয়ে রাফায়েল কিছু বলবে তা ভাবনাতেও আসেনি, কারণ রাফায়েলকে অভিবাসী কেয়ারিং মানুষ বলে চিনলেও সে কখনো আমিনের বা অন্য কারো দেশের ব্যাপারে আগ্রহী হয়নি। সে অভিবাসীদের সাধারণত কাজ পাইয়ে দিতে সাহায্য করে, তবে এও ঠিক সে রাফায়েলকে কতটুকুই বা চেনে। দেখা যা হয় তা ওই দোকানে কেনাকাটার সূত্রে অথবা কোনো অভিবাসীর সমস্যা মেটাতে। বিশেষ করে বাংলাদেশের মানুষের প্রতি রাফায়েলের অন্যরকম সহানুভূতি কাজ করে। নিজের ব্যবসা বলে আমিনের অবসরও কম। সে ভাজা মাছ ছুরি দিয়ে টুকরো করতে করতে বলল, ওখানে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। আন্দোলন করে দেশের সরকার উৎখাত করার পর কেয়ারটেকার গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। তোমাদের দেশে মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধের সমর্থকদের নাকি হত্যা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের স্মারক সবকিছু ভেঙে ফেলা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের শুনলাম অপমান করা হচ্ছে। আমিনের এবার বিস্ময়ে হতবাক হওয়ার পালা। মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেই লোক। অবশ্য আগ্রহ থাকলে এমন কোনো খবর পাওয়া কঠিন বিষয় না। তাহলে লোকটার আগ্রহ আছে নিশ্চয়ই, কিন্তু কেন? বিশ্ব মানচিত্রে অতি ক্ষুদ্র এক জায়গার নাম বাংলাদেশ, যা চোখেই পড়ে না। বিশেষ করে বর্তমানে যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েলের হামলা পাল্টা হামলার খবরে উত্তাল দুনিয়া। রাফায়েল আবার বলল, কারা কারা করছে এসব, কেন করছে, জানো কিছু? আমিন গভীর শ্বাস নিয়ে লজ্জিত গলায় বলল, কিছু তো জানি অবশ্যই। ইন্টারিম গভর্নমেন্ট সবকিছু সামলাতে পারছে না। দেশে স্বাধীনতা বিরোধী শক্তি পাওয়ার এক্সারসাইজ করছে। অনেকদিন ধরেই তারা চেষ্টা করছিল, এবার সুযোগ পেয়ে সব ধ্বংস করার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের অনেক স্মারক তারা ধ্বংস করে ফেলেছে। কয়েকজন মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে। রাফায়েল মন দিয়ে শুনল, তারপর বলল, ওরা কি সংখ্যায় অনেক বেশি? না, ওরা সংখ্যায় কম, কিন্তু নির্বাচিত সরকার না থাকায় যা খুশি করতে পারছে, তাদের বাধা দেয়া হচ্ছে না। তুমি দেশে থাকলে বাধা দিতে? পরিস্থিতি এখন অন্যরকম। দিতে চাইলেও পারতাম না হয়তো, কারণ অনেকেই রুখে দাঁড়াতে চাচ্ছে কিন্তু পারছে না। আচ্ছা, তোমার কি জানা আছে তোমাদের দেশে কোনো নারী মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে কিনা, অপমান অপদস্থ করা হয়েছে কিনা? নারী মুক্তিযোদ্ধাকে হেনস্থা করা হয়েছে সব খবর আমি জানি না, তবে দেশে নারীদের প্রতি নানা ধরনের হামলা হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় আছে বলে আমি শুনেছি। একটু আগে তোমাদের দেশ থেকে আসা এক যুবকের সাথে কথা বললাম। তাদের পরিবার মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল। তাদের ঘর বাড়ি সব পুড়িয়ে দেয়া হয়েছে। এরকম ঘটনার কিছু ভিডিও ফুটেজ আমিও দেখেছি। রাফায়েল মনোযোগ দিয়ে মুখে খাবার পুরে খানিকক্ষণ নিঃশব্দে চিবিয়ে গিলে ফেলে বলল, ডিটেইলস জানার কি কোনো উপায় আছে? আমিন বলল, তুমি কি বিশেষ কারো খোঁজ জানতে চাচ্ছ? একটু চুপ থেকে রাফায়েল বলল, নাম পরিচয় দাও, খোঁজ নেবার চেষ্টা করব। তার নাম পরিচয় আমার জানা নেই। তিনি
আছেন শুধু আমার কল্পনাতে। আমিন বিস্মিতভাবে প্রশ্ন করল, কি বলছো তুমি? পরিষ্কার করে বলো প্লিজ। রাফায়েল জিজ্ঞেস করল, তুমি তুমি কি কোনো বীরাঙ্গনাকে চেনো? রাফায়েলের প্রশ্নে আমিনের চট করে স্মৃতিটা মনে পড়ে গেল। বয়সটা ঠিক মনে নেই, তবে ঘটনাটা মনে আছে। হঠাৎ একদিন তিনজনের সাথে দেখা হয়েছিল তার। আব্বা নিয়ে গিয়েছিল। গ্রামের বাড়িগুলো থেকে খানিকটা দূরে বুড়ি অশ্বত্থ গাছের নিচে এক ছাপড়া ঘর থেকে বেরিয়ে এসেছিলেন তারা। সাদা শাড়ি পরনে, খালি পা, রোগা শুষ্ক মুখ। আব্বা হাতের ব্যাগটা বাড়িয়ে দিতে বলেছিলেন, মাটিতে রাখেন বাজান, আমাদের ছোঁয়ায় আপনি অপবিত্র হবেন। আমিনের আব্বা ব্যাগ মাটিতে নামাননি, বলেছিলেন, আপনাদের চেয়ে পবিত্র স্পর্শ আমি আর কোথায় পাব? বাড়ি ফিরে আমিন আব্বার কাছে জানতে চেয়েছিল, ওরা কারা, কেনই বা ওখানে থাকে, কেন তাদের খাবার দিতে গিয়েছিলেন তারা? আব্বা আমিনকে বুকে জড়িয়ে নিয়ে বলেছিলেন, আরেকটু বড় হলে তোমাকে ওদের কথা বলবো একদিন। আজ জেনে রাখো, ওদের সাথে চরম অন্যায় করা হচ্ছে। ওদের কোনো দোষ নেই। আমি পারলাম না বাবা, তুমি বড় হয়ে পারলে ওদের সম্মান ফিরিয়ে দিও। বছর দুয়েক পরে সত্যিটা জেনেছিল আমিন গ্রামের একমাত্র মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর কাছে। যুদ্ধে যার একটা পা কাটা পড়েছিল, পেটের ভেতর থেকে যাওয়া গুলিটা যাকে রাত দিন যন্ত্রণা দিত। আমিনকে পাশে বসিয়ে কাঁধ ধরে মোহাম্মদ আলী বলেছিল, বাবা বাবা, যদি উঠে দাঁড়াতে পারতাম তবে আবার এসএমজি নিয়ে গোটা জান কবজ করে ফেলতাম। তা পারছি নে, তোরা কিছু করবি সেই আশায় আছে। চোখ মুছে শান্ত হয়ে বলেছিল, যাদের দেখেছিস ওদের ওদের একজন আমার চাচি, একজন চাচাতো বোন, আর একজন গ্রামের আহমেদ আলীর স্ত্রী। আমি যুদ্ধে যাওয়ার পর আমার খোঁজে গ্রামে মিলিটারি নিয়ে আসছিল রাজাকার আলফাজ আলী। মিলিটারিরা আমারে না পেয়ে ওদের তিনজনের উপর অত্যাচার করেছিল। মিলিটারি চলে যাওয়ার পর ওদের তিনজনকে নাপাক মানুষ বলে গ্রাম থেকে তাড়িয়ে দিতে গিয়েছিল আলফাজ। গ্রামের কিছু লোক বাধা দিছিল। তখন আলফাজ মসজিদের ইমামকে বুঝিয়ে দলে টেনে ওদের এক ঘরে করে দেয়। তখন থেকে ওরা আলাদা থাকে। বাড়ির মানুষ যা পারে খাওয়া দিয়ে আসে, না দিলে না খেয়ে থাকে। বাবারে বাবারে, এই গ্রামে তো এত বছরও একজন সাহসী মানুষ জন্মালো না যে আলফাজের মাথায় ডান্ডা মেরে দুফাক করে দেবে। দুঃখ আমার বুঝলি সেটাই বেশি। আমিন পরদিনই আলফাজের কাছে যাচ্ছিল, কিন্তু লোকটা সেদিনই হঠাৎ দম আটকে মারা যায়। আমিন কয়েকজনকে সাথে নিয়ে তিনজনকে বাড়িতে ফিরিয়ে আনতে গিয়েছিল। ওনারা আসেননি, বলেছিলেন, এখন ফিরে গেলে কি জীবনের সেই দিনগুলো ফিরে পাবো? যেখানে আছি সেখানেই থাকি। তুমি বাবা কিছু করতে চাও, তাহলে আমরা মরার পর যেন কবরস্থানের মাটিটা পাই, সেইটা দেখো। আমিন অনেক ছোটাছুটি করে তাদের জন্য কিছু সরকারি সাহায্য বরাদ্দ করাতে পেরেছিল। পরে শুনেছে তাদের মুক্তিযোদ্ধার মর্যাদা দেয়া হয়েছে, সরকারি ভাতা পান নিয়মিত। স্মৃতির দরজা বন্ধ করে আমিন বলল, চিনি তিনজনকে, তবে জানি না তারা কেমন আছেন। রাফায়েল বিল মিটিয়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, চলো তাদের দেখে আসি। দেখে আসি মানে? তারা তো বাংলাদেশের এক অযোগ গাঁয়ে থাকেন। বাংলাদেশেই তো যেতে চাই, যাবে? হতভম্ব আমিন কি বলবে ভেবে পায় না। রাফায়েল তাকে আরো বিস্মিত করে বলল, তুমি না যেতে চাইলে আমার যাওয়ার ব্যাপারে সাহায্য করো আমাকে, বুঝলে? একবার যেতেই হবে বাংলাদেশে। আমিন বলল, রাফায়েল, তুমি জানো অন্য দেশে যাওয়া বেশ লম্বা প্রসেস, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমি অনেক দেরি করে ফেলেছি। ঠিক আছে যাবে, কিন্তু এত অধীর হচ্ছ কেন? আমিন,
ওখানে ওখানে আমার মা আছেন। জানো, আমার জন্মের পর আমাকে নিয়ে 3 মাস মা লুকিয়েছিলেন, কিন্তু ধরা পড়ে গেলে তার কোল থেকে আমাকে ছিনিয়ে নিয়ে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল। কারণ আমি থাকলে তার পরিবার তাকে ফিরিয়ে নিতে পারছিল না। তাদের মেয়ে যুদ্ধে নির্যাতনের শিকার হয়েছে, এ কথা জনসমাজে জানাতে পরিবার লজ্জা পাচ্ছিল। যুদ্ধ বিজয়ে তাদের মেয়ের ত্যাগকে তারা গৌরবের ভাবতে পারেনি। কিন্তু তুমি তাকে খুঁজে পাবে কিভাবে? আমার মহান পালক পিতা আমাকে একটি ঠিকানা দিয়ে গেছে। আগে যেতে পারতাম, শুধু ভেবেছি আমার উপস্থিতি তাকে হয়তো বিব্রত করবে। কিন্তু গত কয়দিনে আমার নতুন উপলব্ধি হলো, তিনি আমাকে বাঁচিয়ে রাখতে, কাছে রাখতে চেয়েছিলেন বলেই 3টা মাস লুকিয়েছিলেন। এখন এই দুঃসময়ে আমি তার পাশে থাকতে চাই, এ আমার দায়িত্ব। আমিন। আমিন দীর্ঘশ্বাস ফেলল। 53-54 বছর পরেও কি ঠিকানাটার অস্তিত্ব আছে? তবে সে রাফায়েলকে নিরাশ করল না, বলল, আমাকে তোমার পাশে পাচ্ছ, নিশ্চিত থাকো। রাফায়েল আমিনের কাঁধ ধরে মৃদু ঝাঁকি দিয়ে বলল, আমিন, ধন্যবাদ, দেখা হচ্ছে শীঘ্রই। রাফায়েলের পিকআপটা দ্রুতই ঝাপসা হয়ে গেল রাস্তার ঝলমলে আলোর ভেতর। আমিনের ভেতরটাও কেমন ঝাপসা হয়ে আসছে। দেশে ফেরার আকুলতার স্রোত ক্রমশ তীব্র হচ্ছে। বিপন্ন দেশ মায়ের পাশে দাঁড়ানোর তাগিদ খুঁড়তে শুরু করেছে তার বুক। রাফায়েল যাবে তার মায়ের খোঁজে আবার। রোদন ও আগুনের অক্ষর কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল, যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।